আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে কথা বলি দেশের সমসাময়িক প্রসঙ্গ নিয়ে। এই মুহূর্তে আপনারা যে যেখানে রয়েছেন, হাটে, মাঠে, ঘাটে, প্রান্তরে, টেলিভিশন সেটের সামনে, বাজারে, চায়ের আড্ডায়, যেখানেই রয়েছেন, তারা কিন্তু রাজনৈতিক বিষয়গুলো নিয়েই আলোচনা করে থাকেন। আগামী নির্বাচন নিয়ে কথা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের মধ্যে নানা প্রশ্ন জাগে। আমরা মাই টিভি সংলাপে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজি অতিথিদের কাছ থেকে। আমরা আজকে আলোচনার বিষয় রেখেছি উত্তাপ উত্তেজনা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত মুখ। ডান পাশে রয়েছেন বিএনপি নেত্রী, সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি আপা, স্বাগত জানাচ্ছি। এবং বাপাশে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর মজলিসে শুরার সদস্য কেন্দ্রীয় এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, উত্তাপ উত্তেজনা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আপনারাও ধারণা করেছেন যে এই আলোচনার শিরোনাম কেন। একদমই ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেডলাইন রয়েছে, ইতিমধ্যেই নির্বাচনী সেই ট্রেনে চলার কথা দ্রুত বেগে, কিন্তু নির্বাচনের আগে অমীমাংসিত একটি বিষয় এখনও রয়ে গিয়েছে। রাজনৈতিক প্রধানতম দলগুলো দুই শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে, তা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। আগামীকালকে যথারীতি জামাত এ উপলক্ষে সমাবেশ করবে ৮ দল নিয়ে, সেখানে ইসলামী আন্দোলনও রয়েছে। জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি এবং গণভোট সহ তাদের একদিক থেকে রয়েছে, আর এক দিক থেকে গণভোট হতে হবে নির্বাচনের দিন, সেটি স্পষ্ট করে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এটা নিয়ে যেমন একটু রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা রয়েছে, পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা বিষয় নিয়েও কিছুটা উত্তাপ ছড়াচ্ছে। একদম প্রকাশ্যে দিবালোকে আদালত পাড়ার কাছাকাছি জায়গায় গুলি করে হত্যা করা হয়েছে মানুষ, এবং আবার পতিত যারা রয়েছেন বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তাদেরও রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ হচ্ছে, পুলিশও গ্রেপ্তার করছে। বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যাচ্ছি মোহাম্মদ ইয়াসিন আরাফাত আপনার কাছে। সেটি হচ্ছে যে এখন তো একদম দেশ থাকার কথা, আমরা আপনাদের বা বিএনপির এই দুই দলকেই মোটামুটি দেখছি যে রাস্তাঘাটে ঢাকা শহরের আলনাচে কানাচে বিল বোর্ডে ছেয়ে গেছে, যেখানে হয়তো সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গা না, সেই জায়গায়ও আমরা দেখছি যে সুন্দরের জায়গা রক্ষা করা হচ্ছে না, এরকম অবস্থায় পৌঁছে গিয়েছে। তো সেই অবস্থায় আপনারা মানসিকভাবে প্রস্তুত নির্বাচনের জায়গায় যেতে, কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি নিয়ে রাজপথেই একদম যাচ্ছেন, সেটি কি এটি কি আসলে কতটুকু বাস্তবতা? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টংশতে সম্মানিত সঞ্চালক, আজকে আমার সাথে আছেন সাবেক সংসদ সদস্য নীলুফা চৌধুরী মনি এবং দর্শকবৃন্দ যারা দেখছেন সকলকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামী একটি ঐতিহাসিক মহাসমাবেশ করে। সেই মহাসমাবেশে জামাত ইসলামী 7 দফা দাবি উত্থাপন করেছিল। সেই দাবির ভিত্তিতে আন্দোলন সংগ্রাম বিভিন্ন ধরনের কর্মসূচি ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। এই 7 দফার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দফা ছিল প্রবাসীদের ভোটাধিকার। সেটি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে নিশ্চিত হয়েছে, সরকার সেই প্রক্রিয়া আগাচ্ছে। এভাবে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 5টি দাবির বিষয়ে আগে শুধু জামাত ইসলামের দাবি ছিল বা কয়েকটি দলের ছিল, এখন অনেকগুলো দল একসাথ হয়ে ঐক্যবদ্ধভাবে সমান্তরাল কর্মসূচি তারা দিচ্ছে। এই দাবির অংশ হিসেবে আগামীকালকে পল্টন মোড়ে 8টি দলের একটি যৌথ সমাবেশ হবে। আমরা জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে 2000-এর অধিক শাহাদাতের বিনিময়ে 40-এর অধিক আহতের বিনিময়ে আমরা ভেবেছিলাম যে অন্তত এই সরকারের কাছে, এই সরকার যেহেতু জনগণের প্রত্যাশিত সরকার, এই সরকার জনগণের ম্যান্ডেটে গঠিত হওয়া সরকার, আমাদের প্রত্যাশা ছিল যে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে, রাষ্ট্রের সংস্কারটা আইনে পরিণত করা সহ সার্বিক বিষয়ে কোনো দাবি দাওয়া করা লাগবে না, কোনো আন্দোলন সংগ্রাম করা লাগবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা চূড়ান্ত পর যখন ফেব্রুয়ারির নির্বাচনের কড়া নাড়ছে দরজার, তখনও এসে আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে দাবি আদায়ের লক্ষ্যে। এখন দাবিটা কেন আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে নামছি? আমরা বলেছি বিগত 53 বছরের ফেসিবাদী যে সিস্টেম, ব্যবস্থা, পদ্ধতি, এই সবগুলো মৌলিক সংস্কার প্রয়োজন। মৌলিক সংস্কার শুধু মুখে ঘোষণা নয়, বরং সেটাকে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে জাতীয় নির্বাচন করা।
সে লক্ষ্যে আমরা বলছি। দেখেন, প্রথম দফায় 66 দিন, দ্বিতীয় দফায় 1 মাস, তৃতীয় দফা আরো অনেকবার আলোচনা করে অনেকগুলো বিষয় ঐক্যমত পোষণ করা হলো এবং ঐক্যমত কমিশন তার মেয়াদ শেষ হওয়ার আগে ঘোষণা দিয়ে গেল যে জুলাই সনদ বাস্তবায়ন ঘোষণা হবে, সেই বাস্তবায়ন ঘোষণার মধ্যে গণভোটের বিষয়টি থাকবে। এখন গণভোট নির্বাচনের দিন হবে না আগে হবে সে বিষয়ে কথা হচ্ছে, কিন্তু আজকে পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণাটা দেওয়া হলো না। কেন দেওয়া হলো না, কি জন্য দেওয়া হচ্ছে না? আজকে জাতির সামনে সেটা স্পষ্ট যে একটি বিশেষ রাজনৈতিক দলের ইচ্ছার প্রতিফলনের প্রেক্ষিতে কোন একটা জায়গায় সুতে আটকে আছে। জুলাই সনদে গোটা জাতি বাস্তবায়ন দেখতে চায় এবং গণভোটের মাধ্যমে যখন বিষয়গুলো ফয়সালা হবে তার ভিত্তিতে নীতি নির্ধারণ করে জাতীয় নির্বাচন হবে। এই বিষয়গুলো মোটামুটি বেশিরভাগ দল জনগণ একমত, কিন্তু একটি বড় দল হিসেবে বিএনপি তার দলীয় জায়গা থেকে, দলীয় এজেন্ডার জায়গা থেকে সেটি পছন্দ করছে না বলে এখনো সে সুতোয় আটকে আছে। এই এক গণভোটে রাজি করাতে বিএনপির জন্য 3 মাস সময় লেগেছে। যদি তারা প্রথম মাসে রাজি হতো তাহলে আমরা 2 মাস জাতীয় নির্বাচনের প্রস্তুতির সময়টা পেতাম। আমরা কিন্তু বারবার বলছি এখনো সময় আছে। বাংলাদেশে ইতিপূর্বে যখন গণভোট হয়েছিল, কোন গণভোট 17 দিনে, 21 দিনে, 27 দিনে হওয়ার নজির আছে। এখনো সুযোগ আছে দ্রুত দাবি মেনে নিয়ে। সরকার 7 দিনের সময় দিয়েছে রাজনৈতিক দলগুলোকে, আপনারা পারস্পরিক আলোচনা করে ঠিকঠাক করে নেন। আমরা বিএনপিকে আহ্বান জানিয়েছি, আসুন আমরা বসে আলোচনা করি। বিএনপি আমাদের প্রস্তাবে রাজি হয়নি। আমরা আবার বলেছি বিএনপি আমাদের ডাকলে আমরা সাড়া দিব। আলোচনা হওয়া প্রয়োজন, জাতির স্বার্থে একটা ঐক্যবদ্ধ ভূমিকা অনেক বেশি জরুরি। এই মুহূর্তে যে সময় ফেসিবাদ উকিঝুঁকি দিচ্ছে, আবার ফিরে আসার জন্য পায়তারা চালাচ্ছে, তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, জটিকা মিছিল করছে, জনগণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, সে জায়গায় ঐক্যবদ্ধভাবে আগামী রাষ্ট্র বিনির্মাণে সকল দলকে এক টেবিলে বসে আলোচনা করে সামনে অগ্রসর হওয়া খুব বেশি জরুরি। এই জায়গা থেকে জনগণকে আরো সচেতন করা, জনগণের সাথে ঐক্যবদ্ধ কর্মসূচি পালন করা। আসলে বাংলাদেশের ইতিহাস হচ্ছে কি, কোনো দাবি দাওয়ায় আন্দোলন সংগ্রাম ছাড়া আদা হয় না। আমরা ভেবেছিলাম হয়তো মানববন্ধন করলে, যেহেতু আমাদের এই গঠিত সরকার, জনগণের প্রত্যাশিত ম্যান্ডেটের সরকার, হয়তো মানববন্ধন করলে একটা স্মারকলিপি দিলে কাজ হয়ে যাবে। কিন্তু আমরা বুঝতে পারছি যে বিভিন্ন সুতার টানে সরকার সেটা পাচ্ছে না। এখানে আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো বিকল্প নেই। যে আন্দোলন সংগ্রাম করে আপনারা দাবি আদায় করতে চাচ্ছেন, আপনার কাছে যাব, তারপরে হয়তো শুনবো। কিন্তু আপনারা যেটা চাচ্ছেন সেখানে বৃহৎ আরেকটি দল, কিন্তু বিএনপি, তাদের সমমনা যারা অনেকে রয়েছেন তারা কিন্তু পক্ষে না। তাহলে তো সরকার দোটানায়, মানে দুই দিকের রশি টানাটানিতে আছে। বিষয়টি তো শুধু সরকারের উপর নির্ভর নয়, অনেকগুলো বিষয় রেখেছেন, সেখানে বিএনপির দিকে ইঙ্গিত করেছেন যে তাদের কারণে এটি হয়তো হচ্ছে না। আপা, আপনার কাছে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, ওই বলে না যে একটা আছে, কথিত আছে যে সারা রাত রামায়ণ পড়ে সকালে বলে সীতা কার বাপ। তো বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা এই মুহূর্তে এরকমই হয়েছে। সব কিছুর পরে ওই আগের জায়গাতেই আমরা এসে দাঁড়িয়েছি। তাহলে আমাদের নির্বাচনের আছে হাতে 3.5 মাস। যে কথাটা আমার ভাই বললেন, সেখানে অনেকগুলো কথা থেকে যায়। বাস্তবায়নের ঘোষণা দেওয়া জুলাই সনদ বাস্তবায়ন করার আমরা কে? কোন সরকার চলছে? একটা আপনার গণতান্ত্রিক দেশে, এটা তো অন্য কোনো দেশ না। শেখ হাসিনা স্বৈরাচার ছিল, শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, কিন্তু কাগজে কলমে কিন্তু ফ্যাসিস্ট রাজ্য কায়েম করে নাই। কাগজে কলমে কিন্তু গণতন্ত্রই আছে। তো কাগজে কলমে যদি গণতন্ত্র থাকে, তাহলে গণতন্ত্রের রাষ্ট্রের কতটুক করা সম্ভব আর কতটুক করা সম্ভব না, এটা কিন্তু এভরিবডি নোজ। তো সেই জায়গায় আপনার এই জুলাই সনদ বাস্তবায়ন করবে কারা? ফাইনালি বাস্তবায়ন করবে পরবর্তী সরকার এসে। সেই সরকারের আপনার সংসদ এটার বাস্তবায়নের একমাত্র মালিক, সংবিধান তাই বলে। সংবিধান যদি আপনি চেঞ্জও করতে চান, জুলাই সনদে যে 84টা চ্যাপ্টার আছে, সেটা যদি আপনি চেঞ্জও করতে চান, সেটার জন্য আপনার সংসদ দরকার। এখানে কিন্তু আমরা বিজি ফর নাথিং, যারা আমরা বসছি। আচ্ছা, ভালো কথা, বিএনপি 3 মাস যদি একটা কথাকে কাজে লাগানোর জন্য 3 মাস সময় নেয়, কথাটা কিন্তু অনেক বড় জটিল একটা কথা। আপনি সংবিধানকে ব্যতি রেখে আপনি নিজেই একটা কায়েম করবেন কয়েকটা রাজনৈতিক দল নিয়ে। রাজনৈতিক দলের যদি সবই করার ক্ষমতা থাকতো, তাহলে এই সরকারের নাম বিপ্লবী সরকার হতো।
যদি রাজনৈতিক দলরা বা বিপ্লব বা সেটাই, আপনি তো রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, আপনি তো সরকারের 106 ধারাকে আপনি ফলো করেছেন, আপনি তো শপথ নেওয়ার আগে বিচার বিভাগের মাধ্যমে আপনি এসেছেন। তো এই জায়গাগুলোর তাহলে দরকার ছিল না। আপনি যদি শহীদ মিনারে শপথ নিতেন, আপনি যদি রাস্তায় যেখানে আমাদের সন্তানরা শহীদ হয়েছে সেইখানে যদি নিতেন, তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম দাঁড়াতো। আপনি যদি যারা বিপ্লবী তাদের যদি ভাগ না দিতেন, মানে লুটপাট করে খাওয়ার ভাগের মধ্যে যদি না জড়াতেন, তাহলে হয়তো বা এটাকে বিপ্লবী অভ্যুত্থানের সরকার ওইভাবে বলা যেত। এটা তো ইন্টারিম সরকার, এটা স্বল্পকালীন সরকার, তত্ত্বাবধায়কের আরেক নাম। যেহেতু তত্ত্বাবধায়ক মামলায় কেসে ঝুলছিল, এটার নাম এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার, একটা নাম দিতে হয়, তাই দেওয়া হয়েছে। তো সেই সরকারের কাছে, সেই সরকার প্রধানকে আপনি প্রধান করে যেটা করেছেন, আপনি হঠাৎ করে বলা নাই কওয়া নাই, বিনা মেঘে বজ্রপাতের মতো আপনি একটা জিনিস চাইলেন। আপনি কি বামরা যে কথাটা মাঝে মাঝে বলতো, হঠাৎ হঠাৎ বলতো, সেই বামদের বলা কথাটা, বামদের ব্রোনচাইল্ড আপনার পিআর পদ্ধতির কথা বললেন। তারপরে আপনি তখনও জুলাই সনদের যে বাস্তবায়ন, যে এই সংস্কারের মাধ্যমে হবে, সংস্কারের হাত দিয়ে হবে, এটা বলা ছিল না। তারপরে আপনি হঠাৎ আসলেন জুলাই সনদ নিয়ে। বিএনপি প্রথমে না করলো, বাট একটা সুন্দর নির্বাচনের লক্ষ্যে বিএনপি জানে যে এটা করলেও আপনার সংসদে আসতে হবে, এটার ফাইনালাইজ সংসদের হাত দিয়ে হতে হবে। আপনার সুন্দর নির্বাচনের লক্ষ্যে বিএনপি মেনে নিল, আচ্ছা ঠিক আছে, বনভোজন খেলতে গেলে কত রকমই তো কত কিছু হয়, আচ্ছা সেটা না হয় আমরা আয়োজন করলাম। সেটা যাতে আয়োজনে সমস্যা না হয়, যেহেতু এটা সুবিধাটা এখন পাওয়া যাবে না, সেজন্য বিএনপি বলল যে একই খরচে যদি দুইটা হয় সমস্যা কি। আপনারা আবার ওইখানে কই করলেন, কারণ আপনাদের মনের মধ্যে তো অন্যরকম চিন্তাধারা। আপনারা তো নির্বাচন চান না, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চান, আপনারা তো অভ্যুত্থান স্বীকার করেন না, আপনারা বিপ্লবের কথা বলতে চান। আপনারা যে জিনিসগুলো একটা 15.5 বছর গড্ডালিকায় নিয়ে একটা ফ্যাসিস্ট যখন দেশটাকে ধ্বংস করেছে, আপনাদের আমাদের আরো সবার হাত দিয়ে সেই দেশটার চেষ্টা করা যেতে পারে ধ্বংসস্তূপ থেকে দেশটাকে উদ্ধার করা, সেটা না করে আপনারা আরো ধ্বংসের দ্বার, মানে শেষ সীমানার শেষ প্যারাকটা আপনারা ঠুকে দিতে চাচ্ছেন। সেই শেষ প্যারাকটা বিএনপি যেহেতু অনেকদিন এই দেশ আপনার পরিচালনার দায়িত্বে ছিলেন, বিএনপি এই কাজটা করতে পারে না ওইভাবে যেভাবে আপনারা চিন্তা করছেন। তো বিএনপি যেহেতু করতে পারে না, আপনি আইনি ভিত্তির কথা বলছেন, আপনি মৌলিক সংস্কারের কথা বলছেন। আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এই আইনি ভিত্তি যে নাই সেটাই কিন্তু প্রমাণ করে দেয়। এই আইনি ভিত্তির জন্য আপনাকে একটা গণভোটের জায়গায় 2টা গণভোট করতে হবে। ওই গণভোটটা করা যায় কিনা এটার জন্য আরেকটা গণভোট করতে হবে। এবং সেইখানে এই জনগণ, যে জনগণ হা ভোট এবং না ভোট একটা কজে, যে একটা সরকারকে বৈধতা দেওয়া অথবা রাষ্ট্রপতি শাসিত সরকার, মন্ত্রিপরিষদ শাসিত সরকারে যাবে একটা কজে, সেটাই আপনার সর্বশেষ ভোটে 35% ভোট কাস্ট হয়েছিল। সেইখানে আপনি 84টা পয়েন্ট দিবেন, 84টা পয়েন্টের মধ্যে আবার আপনার নোট অফ ডিসেন্ট আছে অনেকগুলোর মধ্যে। সেই নোট অফ ডিসেন্টে আপনি কিভাবে দিবেন? আপনি একটা হা ভোট না ভোট কেমনে করবেন? আমি একটু অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। ইয়াসিন আরাফাত, আপনি কি মনিয়াফা যে কথা বলছেন, জি, মানে ওনাদের কথার মধ্যে একটা ধূম্রজাল আছে। আমি গতকালকেও একটা টকশোতে কথা বলার সুযোগ হয়েছে। একদিকে বলেন যে সংস্কারের জননী হচ্ছেন ওনারা, সংস্কারের পৃষ্ঠপোষক ওনারা, কিন্তু সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে যাক তারা সেটা চান না। সংবিধান জনগণের জন্য না, আমরা চেয়েছি বলেই কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল। দেখেন, আমরা চেয়েছি বলেই নোট অফ ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আপনারা কোথায় কোথায় দিয়েছেন সেটা তো জনগণ জানে। আপনারা আপনাদের জায়গা থেকে জুলাই সনদটা আইনি প্রক্রিয়ায় বাস্তবায়িত হয়ে নির্বাচন ফেব্রুয়ারি যথাসম্ভব হলে অসুবিধাটা কোথায়? একটা আকাঙ্ক্ষিত বিষয়। বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, ফেসিবাদের পতন হয়েছে, পতনের পরে কিছু কাঠামোগত বিষয়ে আমরা নীতিগত একমত হলাম। দেখুন, একমত হতে গিয়ে তো আমরা কতটা আলবাহানা করলাম। আমি কয়েকটা বিষয় একটু বলি। যখন আমরা বললাম, অধিকাংশ রাজনৈতিক দল বলল যিনি দলীয় প্রধান হবেন তিনি সরকার প্রধান হবেন না, একজন ব্যক্তি 2 টার্মের বেশি থাকবে না, সেটা নিয়ে তো কতটা আলবাহানা হলো। সবাই রাজি হয়, ওনারা রাজি হয় না। মানে প্রত্যেক জায়গায় কালক্ষেপণ করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার যদি ষড়যন্ত্রকারী বা দুর্বিসন্ধিমূলক আচরণকারী বলে যদি কাউকে চিহ্নিত করা যায়, আপনি ক্যালকুলেশন করে টাইম ফ্রেম হিসাব করে দেখেন, ঐক্যমত কমিশনে 31টা দল বিভিন্ন বিষয়ে আলোচনা করে
যে বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত ধরেন আজকে বিএনপি চূড়ান্ত বলার সাথে সাথে চূড়ান্ত হলো, এই হওয়ার আগে বাকি দলগুলো কয়দিন আগে একমত হলো। প্রতিটা বিষয়তে টেনে টেনে আপনি লিড করাচ্ছেন, সেখানে আপনি একটা শুভঙ্করের ফাঁকি খেলা খেলতেছেন। আপনি একটু আপা একটু যে আপনি অনেকগুলো বিষয় সময়টাকে টেনে টেনে পিছনে নিয়ে যাবেন, একসময় বলবেন আর সময় নাই, ভোটটা দিয়ে দেন। এখানে কিন্তু আপা বলেছে জুলাই সনদ বাস্তবায়নে আমরা কারা, হ্যাঁ, আমরা সংসদের কথা সে বলেছে, আমরা এই জুলাইয়ের স্টেক হোল্ডার, আমরা ছাত্র জনতার অংশ, আপা বলেছে আমরা নাথিং, আমরা জীবন দেয়া শহীদ ফ্যামিলির অংশ, আমরা জুলাই যোদ্ধার অংশ। তা আমরা বাস্তবায়ন তো আমরাই করতে হবে। আমরা শুধু আদালতে কিন্তু কাগজের কলমে মুখে কিন্তু বলা যায় না, আদালত প্রমাণ চায়, প্রমাণের জন্য আপনার সংসদ আদালত আইন কানুন শেখ হাসিনাকে কোন আদালত আইন কানুন দিয়ে আপনি এটা ওই 3 দিনের জন্য ছিল, তারপরে না ওই 3 দিনের জন্য না, আগামী রাষ্ট্র বিনির্মাণ হওয়ার আগ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে হবে। আইনের মাধ্যমে সরকার গঠন করেছে, তারপর আর এটা হবে ব্রেন চাইল্ড শেখ হাসিনা একটা কথা বলতো, বামদের কাছ থেকে যে বিষয়গুলো আসতো আপনারা সেগুলো ক্যাচ করেছেন, এটিও কিন্তু আপারও দেখেন বামরা যে কথা বলছে জামাত সে কথা 1992 সালে বলছে, এবং এটার উপরে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল তৎকালীন কামরুজ্জামান সাহেব একটা বই লিখেছেন। এই পিআর পদ্ধতির বিষয়টা জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম আরো বহু আগে বলেছে, আমরা এই জায়গা আরো আগে বলেছি, হয়তো অন্যরা ক্যাচ করেছে পরে, বলা শুরু করেছে পরে, আমরা তখন হয়তো জোর দিই নাই বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটের জায়গা থেকে। এখন আমরা জোর দিচ্ছি, আমরা বলছি জনগণ গ্রহণ করলে ইয়েস, জনগণ জগ্রহণ করলে না। কিন্তু একটা বিষয় হচ্ছে আমি সংস্কার মানলাম, এই পদ্ধতি আমি মানলাম, এটা আইনে পরিণত হতে অসুবিধা কোথায়? আমি আরেকটা বিষয় হচ্ছে আমরা তো কখনো বলিনি পার্লামেন্টকে বাদ দিয়ে আইন প্রণয়ন হবে, কিন্তু এত রক্তের বিনিময়ে যে রাষ্ট্রটা আমরা পেলাম, নতুন বাংলাদেশ পেলাম, তার একটা আইনি ভিত্তি রচনা করে দিতে পারলে পরবর্তী পার্লামেন্টের উপর একটা নৈতিক দায় থাকে। মনিয়াপা কিন্তু বাংলাদেশ সরকারটা না বিপ্লবী সরকার না, আমি বলি বাংলাদেশের দলগুলোর যে অবস্থা, জি আপনি আজকে যে কথা বলেন কালকে সে কথা তো রাখেন, বিপ্লবী সরকার না, এটি কিন্তু বলেছেন যে আপনার অন্তর্বর্তী সরকার তো শপথ রাষ্ট্রপতির অধীনে নিয়েছেন। দেখেন বাংলাদেশের বর্তমান সরকার আপনি আইনে খাতা কলমে হিসাব করলে কোনো সিস্টেমে মিলবে না। আপনি কয় জায়গায় মিলাতে পারবেন বলেন? আপনি যখন কয় জায়গায় মিলাতে পারবেন? আপনি নাপা খাইলেন, আপনি অসুস্থ, আপনি নাপা খাইলেন, প্যারাসিটামল খাইলেন, তারপরে ডাক্তার আপনাকে দেখে যখন ভালো হচ্ছে না আপনাকে অ্যান্টিবায়োটিক দিল, বাট অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে পৃথিবীতে কোথাও শুনেছেন আবার নাপায় কাজ করে, প্যারাসিটামল কাজ করে? এই সিস্টেমটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের পরে আবার নাপায় ফিরে গেলেন। আপনার জুলাইয়ে সিগনেচার হয়ে গেল, সিগনেচার যেটা হলো আপনি কাগজ দেখাইলেন আরেকটা, আপনি একরকম দেখাইলেন আরেক রকম কাজ করলেন। সরকার প্রধান কিন্তু সংস্কার প্রধান, সংস্কার প্রধান সরকার প্রধান হয়ে যখন ঘোষণা দিল তখন বিএনপি সহ সমমনা দলগুলো বললো আমরা তো এখানে সিগনেচার করি নাই, আমাদের আগের কাগজ, ওই আগের কাগজ ছাড়া তো এটা হবে না। তখন সরকার বলল থুক্কু, এখন আপনারা মিলেমিশে আসেন, ঠিক করে আসেন, যদি না আসেন 7 দিন পরে আমি ইয়াসিন আরাফাত আপনার কাছে একটু আসি। তা হচ্ছে যে আপনারা তো রাজপথে নেমেছেন আগেই এই দাবিগুলো নিয়ে এবং যথারীতি একদম বিক্ষোভের মুডে আপনারা যাচ্ছেন। আপনারা দেখতে পেলাম যে এর আগে আপনারা মহাসমাবেশ করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু আগামীকালকের আপনাদের সমাবেশ হচ্ছে একদম পল্টনে, যেখানে ওপেন ডে। কেন পল্টনকে বেছে নিতে হলো একটু জানতে চাই। আর সাথে একটি কোট করি, সেটি হচ্ছে গত 7 নভেম্বরের সমাবেশে সেখানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছিলেন যে দলগুলো রাস্তায় নেমেছেন, যদি বিএনপি নামে তাহলে ট্যাবলেট খাওয়ার লোকও কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এটি কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। দুটি নিয়ে আপনার ছোট্ট করে জবাব চাই। ধন্যবাদ আপনাকে আমাদেরকে আবারও সুযোগ দেওয়ার জন্য। দেখেন জামাত ইসলামী এবং আরও 8টি রাজনৈতিক দলের যে যৌথ কর্মসূচি, এই কর্মসূচিটা রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় কালকে ওপেন ডেতে কর্মসূচি দেওয়া হয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে আমরা ইতিপূর্বে শুক্রবার শনিবার কর্মসূচি পালন করেছি। এবার বেশিরভাগই জনগণের দুর্ভোগ যাতে না হয় সে চেষ্টা আমরা করেছি, কিন্তু কখনো কখনো আপনাকে কিছু সুনির্দিষ্ট তারিখ, কর্মসূচি, বিষয় বিবেচনা করে কর্মসূচি পালন করতে হয়। আগামীকালকে পল্টন মোড়ে আমাদের যে কর্মসূচি পালিত হবে, আমরা আজকে দফায় দফায় বসেছি যাতে রোড ডাইভারশন করে আমাদের শৃঙ্খলা বিভাগ, ট্রাফিক বিভাগ আমাদের থাকবে, জনগণের যাতে কষ্ট কম হয় সেক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব। বাস বা জনগণের যাতায়াতের সুব্যবস্থা আমরা সেখানে রাখবো ইনশাআল্লাহ। আমরা কর্মসূচিটা কেন ওপেন ডেতে দিলাম, এখানে অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন ঐক্যমত কমিশন বা সরকারের পক্ষ থেকে 7 দিনের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো, আমরা কিন্তু দেখেন
এই কর্মসূচিটা 7 তারিখে যখন আমরা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যাই, সেদিন আমরা বলেছি যে 11 তারিখে আমাদের কর্মসূচির প্রয়োজন হবে না যদি সরকার জনগণের দাবিটা মেনে নেয়, ব্যবস্থা করে, জুলাই সনদ বাস্তবায়ন ঘোষণা করে। কিন্তু আমরা আজকে 10 তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা পেলাম না। জনগণের দাবি আদায়ের লক্ষ্যে জনগণ যে কর্মসূচি পালন করবে সেখানে জনগণ একটু কষ্ট হবে, আমরা আগে সেজন্য দুঃখ প্রকাশ করছি। আরেকটা বিষয় কি বললেন জানো শুরুতে? আরেকটা বিষয় বলেছি যে আপনারা এটি আদায় করার জন্য রাজপথে, কিন্তু এটির পক্ষে যেহেতু বিএনপি না, তারা যদি রাজপথে নামে তখন বিষয়টি কেমন দাঁড়াবে? সদস্য মির্জা আব্বাস এবং জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরী, আমি দুজনের বক্তব্যই আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। ওনারা যে বক্তব্য দিয়েছেন, ওনারা জামাত সহ ইসলামের দলগুলোর কর্মসূচিকে উদ্দেশ্য করে বলেছেন। তো জামাত কে? জামাতের ব্যাপারে মির্জা আব্বাস সাহেব এবং আমির খুসরো মাহমুদ চৌধুরী সাহেব ভালো করে জানার কথা, যে ট্যাবলেট খুঁজে পাওয়া যাবে না বা যে কথা ওনারা বলছেন আসলে কি পাওয়া যাবে কি যাবে না। বিগত 16 বছরের আন্দোলন, 2001-এর আগে আন্দোলন, জামাত ইসলামী ঐক্যবদ্ধ আন্দোলনে কারা রাজপথে শক্ত ভূমিকা পালন করে, কাদেরকে খুঁজে পাওয়া যায় আর কাদেরকে খুঁজে পাওয়া যায় না, এটা ওনারা ভালো করে জানেন। কিন্তু আমি একটা বিষয় এখানে বলতে চাই, আমরা জুলাই সনদের আইনি ভিত্তিটা বাস্তবায়নের জন্য রাজপথে নামছি। ওনারা যদি আইনি ভিত্তি না চান তাহলে জনগণের কাছে বলেন, কিন্তু এই নৈতিক শক্তি তো ওনাদের নাই। ওনার মুখে বলেন যে আমরা সংস্কারের পক্ষে, ওনারা আবার এই কথাও বলেন যে বাংলাদেশের সংস্কারের জনক হচ্ছেন ওনারা, কিন্তু ওনারা মুখে বলেন কাজে পরিণত হোক, এটা আইনে পরিণত হোক, এটা রাষ্ট্রের কাঠামোর মধ্যে ঢুকে যাক, এটা ওনারা চান না। যার কারণে তারা কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস পাচ্ছেন না, আপনাদের পরবর্তী বিপরীত কর্মসূচি দেওয়ার চেষ্টা করছেন না। আপনারা এরপরের কি কর্মসূচি? এরপরের কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সময় আমরা ধরেন মানববন্ধন করেছি, স্মারকলিপি প্রদান করেছি, আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আগামীকাল সমাবেশ আকারে, এটা মহাসমাবেশ না হলেও একটা বড় ধরনের সমাবেশ আমরা প্রত্যাশা করছি। সেটাতেও যদি সরকারের কোনো টনক না নড়ে, তো কর্মসূচির বিভিন্ন প্রক্রিয়া, ধরন, ব্যাপকতার বাংলাদেশের বিভিন্ন সময় ছিল, সামনে আমরা করবো। ধন্যবাদ মনিয়াপা। জি বলেন। সেটি হচ্ছে যেটি জামাত সরকারের যেটি বলেছে যে রাজনৈতিক দলগুলোই সমাধান করে আসুক, জামাতের পক্ষ থেকে বলা হয়েছে তারা আহ্বান জানিয়েছেন, বিএনপির সে আহ্বানে সাড়া দেননি। বিএনপি কেন বড় দল হিসেবে, এর আগে আমরা দেখেছি ফ্যাসিবাদী আমলেও বিএনপি অভিভাবকত্বের ভূমিকায় থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবাইকে ডেকেছে, একসাথে বসেছে। এই প্রেক্ষাপটে বিএনপি যখন শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন করে শুরু হয়, যেটা আমি শুরুতেই বললাম যে সীতাকার বাপ, কাজ যখন শেষ হয়ে যায় তারপর আর এটা নিয়ে বলার কিছু নেই। যখন সরকারের কাছে, সরকার হচ্ছে ওখানে প্রধান, তার হাতে চলে যায় নাম্বার 1, তাহলে আর তখন জনগণের আর কোনো ক্ষমতা থাকে না। জনগণের ক্ষমতা যার কাছে দেওয়া, মানা আর না মানা, এই দুইটা ডিপেন্ড করে, নাম্বার 1। নাম্বার 2, এখানে জামাত তার মতো করে আহ্বান জানিয়েছে, যাওয়া না যাওয়া যে কোনো দলের নিজস্ব এখতিয়ার। জামাত কি শুধু বিএনপিকে কেন ডাকবে? 30টা সংগঠনকে সংস্কার কমিটি ডেকেছিল, এটাও অনিয়ম, এটাও চরমভাবে অনিয়ম। কারণ বাংলাদেশে প্রায় 57টা আপনার রাজনৈতিক দল আছে যারা নিবন্ধিত, নিবন্ধিতদের ডাকা দরকার ছিল। যদি নিবন্ধিতের আওতা পড়ে, নিবন্ধিত বললে সমস্ত নিবন্ধিত ওইখানে যেতে পারে, আর যদি নিবন্ধিত না থাকে তাহলে অন্যান্য নিবন্ধিত অনিবন্ধিত সবাই যেতে পারে। সেখানে হয়তো ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় যারা ছিল তাদেরকে হয়তো অগ্রাধিকার দিয়েছে। না, ফ্যাসিবাদ বিরোধী এতগুলো ছিল না, তারা 14টা ছিল, 14 দল আমার মনে আছে। তো 57টার মধ্যে 30টা 40টা 44টা হয়, তাহলে তো এতগুলো হওয়ার কথা না। গেল 1 নাম্বার। 2 নাম্বার, আপনার বামরা কিন্তু ওই সরকারের সাথে ছিল না, এই ফ্যাসিবাদের বিরুদ্ধেই ছিল। কোনো বামরে ওইভাবে, ওই বামগুলা, সব বামগুলাকে ওইভাবে ডাকা হয় না। গেল তারপরে আপনার জামাত কিন্তু ছিল, হ্যাঁ 2-1টা ছিল, আমি তো অস্বীকার করছি না। আপনার ওই দলগুলোকে কিন্তু জামাত ডাকে নাই, এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ওই দলগুলোকে কিন্তু ডাকে নাই। কোন আরো যে 30টা দল যে মানে কাজ করেছে একসাথে, তাদের আরো 28টা দল ছিল, 28টা দলের কিন্তু অন্যদের ডাকে নাই। তাহলে এখানে কি আপনার অনিয়ম না? এখানে কি অগণতন্ত্র না? এইখানেও অগণতন্ত্র। আপনার সংস্কারের কমিটি, সেটাও অগণতন্ত্র। সংস্কার যে যারা করছে, যিনারা, তাদের ক্ষমতা কতটুকু, আদৌ ক্ষমতা আছে কিনা, সেটা নিয়েও বিএনপি অনেক দিন সময় নষ্ট করে। তার মানে আপনি এই গোটা প্রক্রিয়াকেই যদি প্রশ্নবিদ্ধ করেন, এই যে যেটা বলছেন যে বনভোজন খেতে গেলে, এই গোটা মিটিং সিটিংকে কি বনভোজন হিসেবে মনে করছেন? তাই কি পরিণতি কি হলো আপনি বলেন?
শেষ হইয়াও হইল না শেষ, অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হইয়াও হইল না শেষ। এইটা রবীন্দ্রনাথের এই কবিতার লাইনগুলো কি ওইখানে মিলে না? আপনি সম্পূর্ণ করলেন, কিছুই আপনার হয় না, এখন আপনি ছেড়ে দিলেন ওই দলের উপরেই, দলগুলোর উপর। তাহলে সরকার এখানে দুষ্টামি করলো কেন? সরকারের এই দুষ্টামি তো করার কথা ছিল না। আপনাদের দুষ্টামির পরিভাষা কিংবা বিশ্বাসঘাতকতা এগুলো বিএনপি এই পরিভাষায় বলেছে। সরকারের দেয়া 7 দিন কিন্তু সময় শেষ হয়ে গেছে। সরকার তাদের মতো করে যদি তাদের মতো সিদ্ধান্ত নিলে বিএনপি কি করবে? বিএনপি সরকার সিদ্ধান্ত নিতে পারে না এটা। তারপরেও যদি সবাই মিলে যদি সবার যদি একটা আছে না যে সবার স্বার্থই সংরক্ষিত হবে, তাহলে সরকারের সিদ্ধান্ত সবাই মেনে নিলে, যদিও ওটাও ইল্লিগাল, কারণ সব দলকে তো ডাকে নাই, যে 30টা দলই বাংলাদেশ না। তো তারপরেও বলতে পারেন যে মন্দের ভালো, হ্যাঁ মন্দের ভালো নিয়ে আপনি চললেন। আপনি যদি লিগ্যাল ইল্লিগালের কথা আসে তাহলে ইল্লিগাল। তো সরকার এটা বলতে পারে না। সরকার খুব ধমকের সুরে এই কথা বলছে, আপনারা যদি না মিলতে পারেন আমরা আমাদের ডিসিশন দিব। আপনার ডিসিশনের উপর কে ডিপেন্ড করবে? আপনাকে তো অনেক দিন ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অনেক কিছু সহ্য করা হয়েছে, অনেক কিছু চুপচাপ করে আপনার যেটা হওয়ার সেটাও হয়েছে, যেটা হওয়ার না সেটাও হয়েছে। তাহলে যাচ্ছে কোথায় দেশ? কোন দিকে যাচ্ছে? কোথায় যাচ্ছে প্রশ্নটা তো আমাদের। জামাত দাবিতে আন্দোলন করছে, আপনারাও সরকারের যে সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না। সরকারও বলছে সরকারের সমস্ত সিদ্ধান্তই মেনে নিয়ে জুলাই সনদ যেটার সঙ্গে বিএনপি রাজি ছিল না, একমত ছিল না, সেই জুলাই সনদের নির্বাচনটাও কিন্তু বিএনপি মেনে নিয়েছিল এমবার্গোর উপরে, নোট অফ ডিসেন্টের উপরে, আপত্তির উপরে। সেইখানে সরকার জনগণের সাথে, দলের সাথে তথা জনগণের সাথে এই যে হজবরল করেছে, চিটিং করেছে। এই যে হজবরলার দিকে যাচ্ছে, সেটি কি নির্বাচন, আগামী নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করবে না? করবে কি করবে না মানে করছে। নির্বাচন প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত হচ্ছে। নির্বাচন প্রত্যেকটা মানুষ, একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে দেখা হইলে বলে ভাই নির্বাচনটা কি হবে? কারণ যে ধরনের এই ধরনের সিচুয়েশন, তো এই কথাগুলোই জনগণকে মনে করিয়ে দেয়। কারণ এই দেশের জনগণ এই 10 নম্বর সতর্ক সংকেত দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। আজকে যখন আপনার সঙ্গে কথা বলছি তখনও কিন্তু এলোপাথারি গুলির আঘাতে কিন্তু একের অধিক লোক প্রাণ হারিয়েছে। তো এই যে দেশের যে সিচুয়েশনটা, এগুলার অর্থটা কি? সরকার কিন্তু বলছে যে যে কোনো উপায়ে তাদের ঘোষিত সময়ের মধ্যে তারা নির্বাচন করবে। আবার সরকার এটাও বলছে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আপনি কোন কথাটা সরকারে বিশ্বাস করবেন? সরকার তো সেই হিসেবে অ্যালার্ট হচ্ছে না, অ্যালার্ম দিচ্ছে বাট নিজে অ্যালার্ট হচ্ছে না। যে দেশের সরকার অ্যালার্ট বা হয় না বা জনগণকে রক্ষা করতে পারে না, সেই সরকারকে কি বলে? তাহলে এই যে বৃহৎ দুই দল, দুই দিকে সরকার একদিকে, এই সুযোগটা কি দেশ বিরোধী কিংবা যারা সন্ত্রাসী তারা নিতে পারে? দায়ভারটা কি শুধু সরকারের পড়বে? তাহলে আপনি কি বুঝেন যে ফ্যাসিস্টকে সরানোর জন্য সবাই একখানে হয়েছিলাম, সে ফ্যাসিস্ট এখন মিছিল করে কোথায়? সরকার প্রধানের বাড়ির সামনে। সেখানে মিছিলই শুধু করে না, ককটেলও ফোটায়। সেই ফ্যাসিস্ট যেখানে খালি পায়ে হাঁটা আপনার মানে খালি পা না, জুতা পায়ে আপনার গাড়ি ছাড়া হাঁটা যায় না, সেখানে তারা মিছিল করে। তারপরে আপনার যে এনসিপি কে অগ্রপথিক বলা যায়, এই আন্দোলনগুলো সামনের সারিতে ছিল, তারা সৈনিকের মতো। জুলাই যুদ্ধ বলা হয়। সেই এনসিপির অফিসে 2 দিন পরে পরে এই মিছিল করে তারা। তো এই লক্ষণগুলা কিসের? লক্ষণগুলো নিশ্চয়ই ভালো কিছু বহন করে না। এই লক্ষণগুলোর উপরে কি যারা আন্দোলন করছে তাদের সঙ্গে তো ফ্যাসিস্ট আছে মানুষ বলে, আমরাও জানি। তারা সারা বাংলাদেশে একটা মামলা করে নাই ফ্যাসিস্টের উপর, তারা সারা বাংলাদেশে শেল্টার দিয়েছে ফ্যাসিস্টকে, কারণ ভোটের জন্য, যাতে ভোটটা তাদের হয়। তারা জবরদস্তি করে আপনার নির্বাহী আদেশে আপনার রাজনীতি বন্ধ করিয়েছে। আমরা তো নির্বাহী আদেশে রাজনীতি বন্ধ করার পক্ষে ছিলাম না। আমরা বিচার বিভাগে যে শাস্তি দেয় আমরা প্রতিশোধ চাই না। আমরা আমাদের উপর যে আক্রোশ ছিল, আমাদের উপর যে অনাস্থা ছিল, সে অনাস্থার আমরা বিচার চেয়েছি শুধুমাত্র। এবং বিচারটা যেন সঠিকভাবে হয়। সঠিকভাবে বিচার হলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। সেখানে কিন্তু বলার অপেক্ষা থাকবে না যে এটারে নিষেধ করেন, এটারে আসতে বললেন না, এটারে ধরে মাইরা ফেললেন, এটারে মাইর দেন, এগুলো বলার দরকার হয় না। তখন এমনিই ফাঁসি হবে, তখন এমনিই যাবজ্জীবন হবে। শেল্টারের কথা বলছেন, যারা আন্দোলন করেছে, আন্দোলন তো 8 দল এই মুহূর্তে করছে, প্রত্যেককেই কি ফ্যাসিস্টকে শেল্টার দিচ্ছে বলছেন নাকি সুনির্দিষ্ট কোনো দলকে? আমি সংখ্যাগরিষ্ঠ কিন্তু উদাহরণ হয়, সংখ্যালঘিষ্ঠ উদাহরণ হয় না। আমি যেহেতু বললাম
তাহলে সংখ্যাগরিষ্ঠের মতবাদটাই আমি বললাম। জি, আমি একটু ইয়াসিন আরাফাত, শরীক একদমই মামলা করেননি এবং আন্দোলন যারা করছেন তারা ফ্যাসিস্টদের শেল্টার দিচ্ছেন, কোনো তাদের বিরুদ্ধে সারা দেশে কোনো মামলা করেননি। একই রকম কিন্তু কথা বিএনপি মহাসচিব আজকে বলেছেন, ধর্ম ব্যবহার করে ভেদাভেদ সৃষ্টি ও নির্বাচন বানচালের চেষ্টা চলছে। নীলুফা আপা কাকে উদ্দেশ্য করে বলছেন আমি বুঝতেছি না। উনি বিএনপি ছাড়া বাকি সবাইকে হয়তো বোঝানোর চেষ্টা করছেন, এনসিপি, জামাত সব কিছু মিলে। আমি যদি শুধু উদাহরণ দিই, আমার নাঙ্গলকোটে একজন ইমামের পায়ে গুলি করে তার পা কেটে ফেলতে হয়েছে, সে মামলা করেছে। অনেক লড়াই সংগ্রাম করে সে মামলা পুলিশ সুপার, জেলা, থানা সব পর্যায়ে কথা বলে তারপরে সেটাকে মানে মামলা হিসেবে রুজু করতে আমরা সক্ষম হয়েছে। 14 গ্রামে হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় যারা জুলুমের শিকার আমাদের প্রত্যেক নেতা করে মামলা করেছে এবং সেগুলোর সুবিচার তারা প্রত্যাশা করে। আজকে দেখেন নীলভাবে যে কথা বলছে, এই কথাটা বিএনপি এখন অনেকে বলার চেষ্টা করছে যে আসলে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া যাওয়া ঠিক হয় নাই। বিএনপি জুলাইকে কেন ধারণ করতে চায় না? এই ধারণ করলে বিএনপির লসটা কোথায়? জুলাই সনদের আইনি ভিত্তি রচনা হলে বিএনপির লস কোথায়? এটা আজকে জানতে চাই। লস কিভাবে দেখে আমি দেখেন, জুলাইয়ের কাঠামোর মধ্যে এমন কিছু সংস্কার প্রস্তাবনা দেয়া হয়েছে, যেই সংস্কার প্রস্তাবনাগুলো আলটিমেট একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি মানতে তাদের অসুবিধা আছে। দেখেন আজকে পর্যন্ত বিএনপি তার আভ্যন্তরীণ কোন দল নিয়ন্ত্রণ করতে পারেনি। জনাব তারেক রহমান মানে অশ্রু মিশ্রিত বার্তা দেওয়ার পরেও আজকে মানে মনোনয়ন নিয়ে হামলা পাল্টা হামলা, দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, রাজপথ উত্তপ্ত হচ্ছে, রেল লাইন অবরোধ হচ্ছে। তো যারা তার নিজের দলকে কন্ট্রোল করতে পারছে না, তারা জুলাই সনদের প্রক্রিয়াগুলো বাস্তবায়ন করতে গিয়ে তার দল হোঁচট খাবে বলেই আমার ধারণা তারা এগুলো সামনে আগাতে চায় না। দ্বিতীয় হচ্ছে, জুলাই সনদের স্টক হোল্ডারের জায়গায় আপনার মনে আছে কিনা, যখন 18-19 তারিখের দিকে বিভিন্ন দল প্রতিক্রিয়া ব্যক্ত করছিল, তখন বিএনপির মহাসচিব প্রকাশ্য সংবাদ সম্মেলনে বলছেন, মিডিয়ার সামনে বলছেন যে এই আন্দোলনের সাথে তাদের কোনো দ্রুততম সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন। একই সময়ে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম ফরওয়ার্দ অধ্যাপক তিনি সংবাদ সম্মেলন করে গোটা দেশ এবং জাতিকে এই আন্দোলন সম্পৃক্ত হওয়ার জন্য বলেছেন। বিএনপির এরকম কিছু ডকুমেন্টারি দায় আছে জুলাই সনদের সাথে শতভাগ সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে। আমি বলবো না যে বিএনপির টোটালি কোনো সম্পৃক্ততা নেই, অনেক অবদান আছে, কিন্তু ইতিহাসের বাঁকে এই যে তাদের এই ঘটনাগুলো, এগুলোতে তারা এখানে মিস কন্ডাক্ট করার চেষ্টা করছে। যার কারণে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা হোক তারা চাচ্ছেন না। আমি ধরি কথার কথা, জুলাই বিপ্লব শুধু 36 দিনে নয়, 17 বছরের আন্দোলন। পার্লামেন্টে পাস হওয়া ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি আমরা ঘোষণা দিলেও গণভোট হলেও হবে না, এটা তো আমরা বলছি। তাহলে ভয় কোথায়? যে জিনিসটা পার্লামেন্টে গিয়ে শতভাগ নিশ্চয়তা পাবে, আইনি ভিত্তি শতভাগ পাবে, সেটা নৈতিক ভিত্তির জন্য যদি আগে একটা গণভোট হয়, অসুবিধা কোথায়? জি, ইয়াসির আরাফাত এই বিষয়গুলো বলেছেন, অনেকগুলো পয়েন্টের কথা বলছে। আমি মনে করি না এই যে আপনারা আশ্রয় প্রশ্রয় ভোটের জন্য আশ্রয় প্রশ্রয় দেন আপনি জিজ্ঞেস করছেন, বা উনিও বলছেন যে বিএনপিকে কেন দাওয়াত দেওয়া হচ্ছে, আহ্বান করা হচ্ছে। আজকে 30-31টা দলের মধ্যে তো বিএনপি প্রধান বাধা জুলাই সনদের আইনি ভিত্তি রচনার ক্ষেত্রে, ঘোষণা বাস্তবায়নের ক্ষেত্রে, গণভোট আগে হওয়ার ক্ষেত্রে। অধিকাংশ দলে তো চায় গণভোটটা আগে হয়ে যায়, এই জন্য বিএনপিকে আহ্বান জানানো। জামাত বলেছে আমাদের আহ্বানে বিএনপি সাড়া দেয় নাই, কিন্তু বিএনপি আহ্বান করলে অবশ্যই দেশের সাথে আমরা সাড়া দিব। এই জন্য সামগ্রিক বিষয়গুলো মিলে আসলে জুলাই সনদের আইনি ভিত্তি জামাত তার দলের জন্য চাচ্ছে না, এই গোটা জাতি রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের জন্য চাচ্ছে। আমাদের রাজনীতির জায়গা থেকে আমরা যখন মানে প্রধান কি বলে সরকারি দলে যাই, আমরা প্রতিশ্রুতি রক্ষা করি না, আবার সরকারি দলে থাকা অবস্থায় আমরা যা ওয়াদা করি সেটা বিরোধী দলে মানে না। আওয়ামী লীগ বিরোধী দলে গেল কখন হরতাল, এই প্রশ্নের জবাব তারা মানে নাই, আমরা পেয়েছি। এই জন্য রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে একটা যে অনিশ্চয়তা থাকে, সরকারি দলে যাক কিংবা বিরোধী দলে যাক, আপনি ছোট্ট করে 1 মিনিটে বলবেন, মামলা আপনারা ফ্যাসিস্টদের আপনারা পৃষ্ঠপোষকতা শেল্টার দিচ্ছেন শুধুমাত্র ভোটের জন্য, আপা বলেছেন, একদম 1 মিনিটে বলবেন। আমাকে বিরতিতে যেতে হবে। ফ্যাসিস্টদের কারা শেল্টার দিচ্ছে এটা আপনার সাথে আগে গল্প করছিলাম যে ওনাদের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে, নমিনি করা হয়েছে, তিনি ধন্যবাদ জানাচ্ছেন জয় বাংলা বলে। জয় বাংলা বলার কারণে ওনার সদস্যপদ স্থগিত করা হয়েছে। ছাত্র দলের বিশ্ববিদ্যালয় কমিটি দেওয়া হয় 30 জনের, এর মধ্যে 12-13 জন পাওয়া যায় ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। আবার এই তাদেরকে আইডেন্টিফাই করার জন্য যে তদন্ত কমিটি করা হয় 3 সদস্যের, ওই 3 সদস্য 2 সদস্য আবার ছাত্রলীগের সাবেক। সারা দেশে এরকম অনেক ভিডিও পাবেন যারা মানে সর্বশেষ বক্তব্য বলতে গিয়ে মানে জয় বাংলা বলছে, বাংলা জিন্দাবাদ বলতে তারা পাচ্ছে না, সক্ষম হচ্ছে না। কেন?
কারণ তারা তো ওই স্রোতের মধ্যে ছিল। আমি আমি তারা জননেত্রী শেখ হাসিনা উল্লেখ করছে খালেদা জিয়ার নামের পরিবর্তে। তো সুতরাং কারা শেল্টার দিচ্ছে? জামাত ইসলামী, আপনাদের মনে থাকার কথা 5 আগস্টের ঘটনার পরে 7 আগস্টে জামাত ইসলামী একটা সার্কুলার দিয়েছে সারা দেশে যে আমরা কোনো আওয়ামী লীগ বা ফেসিবাদের কাউকে আমাদের দলে নিব না। সেটা সার্কুলার এখন আমাদের কার্যকর আছে। আমি ইতিমধ্যেই আপনাদের কথা তো আসলে বিএনপির অবস্থান, জামাতের অবস্থান, এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার যে ফ্যাসিবাদ বিরোধী একসময় যারা আপনারা একসাথে আন্দোলন করেছেন তারা এখন কিছু বিষয় নিয়ে আপনারা এখন দ্বিমত রয়েছেন, একে অপরের একদম বক্তৃতার মাধ্যমে যে বর্ষণ সেটি হচ্ছে, সেটি আমরা জনগণ শুনতে হচ্ছে, এক একজনকে যেভাবে পারেন ঘায়েল করছেন। কিন্তু ইতিমধ্যেই ঢাকার রাজপথে কিন্তু অগ্নিসংযোগ শুরু হয়ে গেছে এবং জানান দিচ্ছে বিভিন্ন জায়গায় মিছিলের। তো যেটি আপনিও বলছিলেন আজকেও সেই সংঘর্ষের ঘটনা ঘটছে এবং 1-2 দিন পরে কিন্তু ঘোষিত তাদের কর্মসূচিও আছে। কি ভাবছেন আপনারা বিষয়টিকে? দেখেন, সবসময়ই একটা জিনিস হয়, যখন আপনার ভেতরে কুন্দলটা বেড়ে যাবে তখন অন্য মানুষগুলো যারা আপনার শত্রুপক্ষ তারা সুযোগ নেবে, এটা স্বাভাবিক। আর রাজনীতিতে তো এটা তো সমস্ত বিশ্বেই এই কথাটাই প্রযোজ্য। তো এখন পাগলেও নিজের বুঝ বুঝে, এখন এইসব দলীয় রাজনৈতিক বড় বড় নেতারা যদি নিজের বুঝ না বুঝে কিছু করার নাই। বাংলাদেশে একটা গণতন্ত্র দুঃখজনকভাবে হলেও সত্যি একটা গণতন্ত্র কিছুক্ষণের জন্য মাথা তুলে দাঁড়াতে পারলো না। 90-91-তে তাও একটু মাথা তুলে দাঁড়িয়েছিল যে একবার আমি, একবার আপনি, একবার আমি, একবার আপনি, 2-3বার 4বার এই নির্বাচনটা হয়েছিল। এবার তাও হতে পারলো না, অথচ কত বড় একটা আপনার অভ্যুত্থান হয়ে গেল। এই অভ্যুত্থান যে আমাদেরকে কিছুই শিখাতে পারলো না, এটা আমাদের সত্যিকার অর্থে মানে একটা দুঃখজনক সংবাদ। আমি একটা সময় আমাকে আপনার আওয়ামী লীগ গালাগালি করতো, আমি জামাতের পক্ষে কথা বলতাম, আমি জামাতের হয়ে কথা বলতাম তা কিন্তু না, এটা জামাত অ্যাচিভ করতো এই কারণেই যে জামাতের যখন ফাঁসিগুলো হয় তখন তাদের আত্মপক্ষ সমর্থনের ওইভাবে সুযোগ দেওয়া হয় না, এটা অমানবিক ছিল। যে সত্যি কথাগুলো বলতাম, যে কোনো আপনার নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই কিন্তু মানবতার একটা প্রথম লক্ষ্য। আজকে তারা কিন্তু বেমালুম এই কথাগুলো ভুলে গেছে। যখন আমাকে সাইবার বুলিং করে আমি তখন অবাক হয়ে থাকি যে এই মানুষগুলোর পক্ষে একটা সময় আমি কত কথা বলতাম। এখন আমি তো একটা রাজনীতি করি, আমি আমার জায়গায় কিন্তু আমি ফাইনালি কিন্তু আমি আমার জায়গাটাই থাকবো, এটাই স্বাভাবিক যে আমার জামাতের জায়গায় থাকবে। কিন্তু এটার জন্য তো গালি দিতে হবে না। আপনার বিপক্ষে কোনো কথা গেলে গণতন্ত্র তো এই কথা বলে না, গণতন্ত্র আপনার বিপক্ষে যে বলবে সে আপনার বন্ধু। সেখানেই একটু আসি, সেটা হচ্ছে আপনি এই যে বুলিং, সাইবার বুলিং হোক অন্য গণতন্ত্র, এই যে সামনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য বিএনপির যে প্রার্থী ঘোষণা হলো সেখানটা নিয়ে নানা আলোচনা হচ্ছে। ইতিমধ্যেই যদি ইয়াসিন আরাফাতও বলছেন যে সেটি ডিক্লার করার পরও, ঘোষণা করার পরও ঐক্য থাকার কথা থাকলেও সেটি নিয়ে বিভিন্ন জায়গায় হামলা সংঘর্ষ ঘটছে। তো সেইখানটায় এই প্রার্থী নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু রক্ষা করা গেছে? এইখানে একটা কথা বলি, সেটা হলো জামাত যেটা পারে বিএনপি সেটা পারে না। কারণ বিএনপি গণতান্ত্রিক দল আর জামাত নির্দেশিত দল। জামাত ক্যাডার বেস পলিটিক্স করে। জামাতকে কখনো জামাতের কোনো প্রার্থীর মনোনয়ন চাইতে হয় না। ঠিক তেমনি প্রার্থীর মনোনয়ন বাতিল হলে ওই প্রার্থীর আর কিছু বলার থাকে না, এটা জামাত চাপিয়ে দেয়। যেটাই করুক না কেন জামাত হয়তো ভালোই চায়, একজনকে আরেকজনকে এক হাতে নিয়ন্ত্রণ করে। এখানে নির্দেশিত অনেকটা সেনাবাহিনীর মতো, ওনারা নিজেরাই বলছে সেনাবাহিনীকে যে আপনাদের সাথে আমাদের অনেকটা মিল আছে। বিএনপি একটা গণতান্ত্রিক দল। বিএনপি ধরেন বিএনপির 4-5টা জরিপ হয়েছে, শুধু জরিপে এগিয়ে থাকা তাকেই মনোনয়ন দিয়েছে তা না, অন্য হিসাব করেছে এবং এটা কিন্তু ফাইনাল মনোনয়ন না, এটা আমাদেরকে বুঝতে হবে। বিএনপির মহাসচিব প্রথমেই বলে নিয়েছে এটা একটা সম্ভাব্য প্রাথমিক নির্বাচিত করা হয়েছে, এখান থেকে অনেকেই চেঞ্জ হবে বিভিন্ন আঙ্গিকে পরবর্তীতে। এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করতে আরো 1-1.5 মাস দেরি আছে। তো 1-1.5 মাস পরে হবে আসল আপনার নির্বাচিত যে জায়গাটা। আপনি জানেন যে বিএনপির মতো দলগুলোতে এমন হয় যে 11th আওয়ারেও কিন্তু একজন চেঞ্জ হতে পারে। অনেক হিসাব আছে এখানে, জোটের হিসাব আছে, আরো হিসাব আছে, নিজেদের দলের মধ্যে হিসাব আছে, অর্থের একটা হিসাব আছে,
জামাতের তো ওসব লাগে না, অর্থ টর্থ কিচ্ছু লাগে না, সব তারা নিজেরাই হ্যান্ডেলিং করে। এটা আমি খারাপ বলছি না। তো এক একটা দল এক একটা দলের মতো, বামের মতো এক ধরনের তাদের নেচার, জামাতের মতো এক ধরনের নেচার, সম্পূর্ণ ডানপন্থী। বিএনপি একটা মধ্যপন্থী দল, মধ্যপন্থীর মতো তাদের নেচার হবে, এটাই স্বাভাবিক। সেখানটাই এই যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, কারণ হচ্ছে যে প্রার্থী পেয়েছে তার সেও যে ফাইনালি থাকবে যেমনটা বললেন যে এটিও নিশ্চয়তা নেই, আবার অন্য প্রার্থী যে সেও তো উৎসাহ নিয়ে মাঠে থাকবে, তার প্রার্থীরা যে আমিও আসতে পারি। সুতরাং নিজ নিজ শক্তিমত্তা তো প্রদর্শন করবে, তাহলে এই প্রদর্শনটা কি আরো বেড়ে যাবে না? কিভাবে ট্যাকেল করবেন এটা? কিছু অনেকগুলো ভাই বোন যে ঘরে থাকে সেই ঘরে একটু টুকটাক টুংটাং হয়, তো এইটা আপনার একটা সময় এটা ঠিক হয়ে যাবে। একটু সাময়িক একটু প্রবলেম হতেই পারে, হচ্ছেও, আমি আপনার অস্বীকার করব না। তবে বিএনপি যেভাবে এটা হ্যান্ডেলিং করছেন বা করবেন, তাতে এটা ফিনিশিংটা খারাপ। ধন্যবাদ। আমি একটু খুব ছোট্ট করে জানতে চাই, সেটি হচ্ছে বিএনপি গণতান্ত্রিক দল, জামাত নির্দেশিত ক্যাডার ভিত্তিক যেটি বুঝিয়েছে, এটির কি আপনার কোনো উত্তর থাকলে আমাকে 2 মিনিটের মধ্যে দিতে হবে। জামাত ইসলামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামাত ইসলামী গণতন্ত্রের পূর্ণ চর্চা করে বলে এখানে শৃঙ্খলা আছে। আমরা ক্যাডার বেস রাজনীতি করলেও আমরা জনগণকে সাথে নিয়ে করি। জামাত ইসলামের সাথে ক্যাডার ভিত্তিক সিস্টেম পদ্ধতিতে সম্পৃক্ত না এরকম বিশাল জনগোষ্ঠী আছে যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কমিটি দ্বারা সম্পৃক্ত। আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত আমরা আমাদের সিস্টেম বা পদ্ধতিটাকে ফলো করি, বাস্তবায়ন করার চেষ্টা করি। ওনাদের ক্ষেত্রে ঘাটতি আছে। ওনাদের যেমন আমি তো ভাবছিলাম যে নীলুফা চৌধুরী মুন্নী আপা হয়তো এবার সরাসরি প্রার্থী ঘোষণা হবেন, প্রত্যাশা রাখি চূড়ান্ত পর্যায়ে যেন তিনি ঘোষণা হতে পারেন। এখানে দেশের জনগণ কি চায় দেখেন, ৫ আগস্টের পূর্বে রাজনীতিতে বহু ধারা পরিবর্তন হয়েছে। ছাত্রছাত্রীদের মাঝে যে মন পরিবর্তন হলো, সামগ্রিক পরিবর্তনের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বাচন তার প্রতিফলন ঘটেছে। জনগণের মাঝেও কিন্তু এই নতুন প্রত্যাশা আছে। জনগণ এখন মানে দলীয় মনোনয়ন নিয়ে কোন দল চায় না, সংঘর্ষ চায় না। আজকে নাঙ্গলকোট কুমিল্লা 10 আসনে 5 দিন ধরে মানে যিনি পায় না তিনি বিক্ষোভ করছেন। জনগণ কি চায়? জনগণ চায় যে আভ্যন্তরীণ শৃঙ্খলাটা শক্তিশালী হোক। রাজনৈতিক দলের ভিতরে প্রতিপক্ষের সাথে মারামারি করতে গিয়ে নিহত হচ্ছে, পথচারী নিহত হচ্ছে, সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জায়গা থেকে মানুষ পরিবর্তন চায়। আমরা বিশ্বাস করি পরিবর্তনের রাজনীতি করতে হলে ওই যে জুলাই সনদের কথা বলছি। একটা বিষয়ে আপনাকেও জিজ্ঞেস করেছি যে এই যে আজকেও একটি বিশ্ববিদ্যালয়ের সামনে বাজ পুড়িয়ে দেওয়া হলো এবং বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হচ্ছে, আপনারা নিজেরা মানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দল নিজেরা দূরত্ব তৈরি হচ্ছে, তাহলে এই সমস্যার সমাধান কিংবা দূরত্ব দৃষ্টিকোণ যেটা, এটা হলো কথার দূরত্ব, কাজের দূরত্ব। কিন্তু ঐক্যমতের জায়গা থেকে ফ্যাসিবাদ যদি এখন রাজপথে আসে, আমার বিশ্বাস আবার সবাই প্রতিবাদ মুখর হবে। রাজপথে দেখা যাচ্ছে তাদেরকে প্রতিবাদ করবে। এবং 13 তারিখ যে কর্মসূচি আছে আমরা এক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখছি। আমাদের বিশ্বাস ফ্যাসিবাদ তন্ত্র 13 তারিখে বা যে কোনো সময় হোক তারা এই সুযোগটা পাবে না। আপনি চোরাগোপ্তা যারা করে, সন্ত্রাসী করে, ছিনতাইকারী করে, বহুজন বহু দিক থেকে করে ঘটনা। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিফর্ম সবচেয়ে বেশি প্রয়োজন আছে। আজকে আমরা জুলাই সনদের কথা বলছি, এখানেও কিন্তু জুলাই সনদের রিফর্মটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে পর্যন্ত পুলিশের সংস্কার হলো না। আমরা শুনছি ড্রেস চেঞ্জ হবে, কাঠামোগত চেঞ্জ হবে, প্রক্রিয়াগত চেঞ্জ হবে, আমি একটা জাস্ট বললাম আর কি একটা কথা। ড্রেস চেঞ্জ থেকে শুরু করে আরো যে রিফর্ম হওয়া দরকার সেটা তো হচ্ছে না। এজন্য জুলাই সনদ যে ঐতিহাসিক গণবিপ্লবের মাধ্যমে এদেশের রাষ্ট্রের পট পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সূচনা ভবিষ্যতে বাংলাদেশের মানুষ আর কখনো দেখবে কিনা আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ। এই জায়গায় জুলাই সনদের আইনি ভিত্তিতে রচনা করা খুব বেশি জরুরি। চাই যে এই যে কথাটা আমার ভাই বললেন যে আমরা আবার যদি কোনো ফ্যাসিস্টের কোনো উত্থান হয় আমরা আবার এক হয়ে যাব, এই কথাটাই যদি মনে রাখে, মাথায় যদি ব্রেনের মধ্যে থাকে, তাহলে আমাদের মধ্যে চরমভাবে দ্বন্দ্ব করা ঠিক না। একটা নির্বাচন হোক, নির্বাচনে যেই ক্ষমতায় আসুক নিজেদের মধ্যেই, সবাই নিজেদের মধ্যে, এই জন্য বলছি সবাই সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা একসাথে ছিলাম, তাদের মধ্যে থেকেই হবে। এবং নেগোসিয়েশনে যে কাজগুলো হয়, দ্বন্দ্ব করে ওই কাজগুলো হয়। অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি এবং অসংখ্য ধন্যবাদ ইয়াসিন আরাফাত, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার উপর দেশ, আর সেই দেশটাকে কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।